ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এমন একটা মন্তব্য করেছেন যা শুনলে প্রথমে মনে হতে পারে কোনো সিনেমার সংলাপ, কিন্তু না, এটা একদম বাস্তব। তিনি বলেছেন যে গ্রিনল্যান্ড দখলের জন্য প্রয়োজনে তিনি সামরিক পদক্ষেপ মানে কঠোর পন্থা নিতেও তৈরি। সোজা কথায়, ওরা পছন্দ করুক বা না করুক, আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করতে যাচ্ছি। আর দেখুন, ব্যাপারটা এখানেই মারাত্মক হয়ে ওঠে। এটা কিন্তু শুধু একটা বেফাঁস মন্তব্য নয়। এটা হলো ন্যাটো জোটের একজন সদস্যের পক্ষ থেকে আরেকজন সদস্যের ভূখণ্ড সরাসরি দখল করে নেওয়ার হুমকি। এমন ঘটনা জোটের এই প্রায় ৭০ বছরের ইতিহাসে কখনো ঘটেনি। ঠিক, আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটার জন্য আমাদের হাতে একটা বেশ বিস্তারিত রিপোর্টও আছে, যা এই পুরো পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেছে। হুম আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই জটিল ধাঁধার জটটা খোলা। মানে হঠাৎ করে পৃথিবীর এক কোণায় থাকা এই বরফের দেশটা কেন ভূ রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এলো? এর পেছনে কি শুধুই ট্রাম্পের খামখেয়ালিপনা, নাকি আরও গভীর কোনো কৌশলগত খেলা চলছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হল, এই ঘটনা কি ন্যাটোর মতো একটা শক্তিশালী সামরিক জোটের ভাঙনের শুরু হতে পারে? ঠিক তাই। চলুন এর ভেতরটা একটু তলিয়ে দেখি। রিপোর্টে তথ্য অনুযায়ী ট্রাম্পের পরিকল্পনাটা বেশ সোজাসাপটা, অনেকটা ব্যবসায়িক চুক্তির মতো। তিনি দুটো পথের কথা বলেছেন। প্রথমটা হলো সহজ পন্থা, মানে আলোচনার মাধ্যমে একটা চুক্তি করা, সোজা কথায় কিনে নেওয়া। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয়টা হলো, যদি ডেনমার্ক রাজি না হয় তাহলে কঠোর পন্থা, অর্থাৎ সামরিক অভিযান। কিন্তু একটা আস্ত দেশ কিনে নেওয়ার চিন্তাটা, এটা তো বেশ অদ্ভুত। এটা কি একেবারেই নতুন কোনো ধারণা? মজার ব্যাপার হলো, একেবারেই নতুন নয়। ইতিহাসে যদি আমরা ফিরে তাকাই, দেখব এই একই চেষ্টা আমেরিকা আগেও করেছে। তাই নাকি? হ্যাঁ, ১৯৪৬ সালে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক পরেই, আমেরিকা $১০০ মিলিয়ন গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিল। $১০০ মিলিয়ন? তার মানে এটা নতুন কোনো খামখেয়ালিপনা নয়। আমেরিকার এটা একটা দীর্ঘদিনের লোভ। কিন্তু ডেনমার্ক তখন কি করেছিল? তারা সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। কিন্তু ট্রাম্প সেই পুরনো পরিকল্পনাকেই আবার নতুন মোড়কে ফিরিয়ে এনেছেন। তবে এবারের অঙ্কটা অনেক অনেক বড়। কতটা বড়? রিপোর্টে বলা হচ্ছে, গ্রিনল্যান্ডের প্রায় ৫৭,০০০ নাগরিককে মাথাপিছু প্রায় $১ কোটি দেওয়ার একটা প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। $১ কোটি মাথাপিছু? এটা তো রীতিমতো একটা দেশের সবাইকে কোটিপতি বানিয়ে দেওয়ার প্রস্তাব। কিন্তু এর পেছনে আসল উদ্দেশ্যটা কি, সেটাই তো প্রশ্ন। একদমই। নিশ্চয়ই শুধু জমি কেনার জন্য এত টাকা খরচ করার কথা ভাবা হচ্ছে না। তাহলে? আসল লক্ষ্য হল গ্রিনল্যান্ডের সম্পদ। অনুমান করা হয় সেখানকার বরফের নিচে প্রায় $৪.৪ ট্রিলিয়ন শক্তি সম্পদ। $৪.৪ ট্রিলিয়ন? হ্যাঁ, মানে তেল, প্রাকৃতিক গ্যাস আর তার সাথে ইউরেনিয়াম, জিঙ্কের মতো সব বিরল খনিজ পদার্থ লুকিয়ে আছে। এই সম্পদের পরিমাণ ভারতের মোট জিডিপির থেকেও বেশি। অবিশ্বাস্য। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। সেটা কি? সেই সম্পদ আহরণের খরচ। এই সম্পদগুলো তো কয়েক কিলোমিটার পুরো বরফের নিচে চাপা পড়ে আছে। এগুলো বের করে আনতে যে প্রযুক্তি এবং পরিকাঠামো দরকার, তা এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। আর অনেক বিশেষজ্ঞ মনে করেন, আগামী ২০-৩০ বছরও এই সম্পদ আহরণ অর্থনৈতিকভাবে লাভজনক হবে না। ওহ, আচ্ছা। তার মানে এটা যতটা না বর্তমানের লাভ, তার চেয়ে অনেক বেশি ভবিষ্যতের ওপর একটা বড় বাজি ধরার মতো। একদম তাই। গ্রিনল্যান্ডের কথা উঠলেই আমাদের চোখের সামনে যে ছবিটা ভাসে, সেটা হলো পৃথিবীর মানচিত্রের ওপরের দিকে থাকা বিশাল সাদা একটা ভূখণ্ড। দেখে তো মনে হয় আফ্রিকার সমান বড়, কিন্তু এর আসল আকার আর গুরুত্বটা ঠিক কি? এই মানচিত্রের বিষয়টা আসলেই একটা বড় বিভ্রান্তি তৈরি করে। ঠিকই বলেছেন। আমরা ছোটবেলা থেকে যে মার্কেট ও প্রজেকশন মানচিত্র দেখে অভ্যস্ত, হ্যাঁ। তাতে বিষুবরেখা থেকে যত দূরে যাওয়া যায় দেশগুলোকে তত বড় করে দেখানো হয়। বাস্তবে গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ হলেও এর আয়তন ভারতের চেয়েও বেশ কিছুটা কম। বলেন কি? এটা তো অবাক করার মতো। তার মানে আমরা যে পৃথিবীর মানচিত্র দেখে বড় হয়েছি, সেটা আমাদের মনে একটা ভুল ধারণা তৈরি করে রেখেছে। তা তো বটেই। কারণ গ্রিনল্যান্ডের আসল গুরুত্ব তার আকারে নয়, তার অবস্থানে। অবস্থানে? কিভাবে? প্রথমত, এটা উত্তর আমেরিকা এবং ইউরোপের ঠিক মাঝখানে অবস্থিত, যা সামরিক পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার একটা বিশাল এয়ারবেস
থুলে এয়ারবেস এখানেই রয়েছে। যেটা ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করার জন্য খুব দরকারি, তাই তো? ঠিক তাই। আর দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিকের বরফ গলছে আর নতুন নতুন শিপিং রুট খুলে যাচ্ছে। আচ্ছা। যে দেশ গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে সেই দেশ এই নতুন সামুদ্রিক বাণিজ্যের রাস্তাকেও নিয়ন্ত্রণ করবে। তার মানে এটা শুধু সম্পদ নয়, ক্ষমতারও লড়াই। রাশিয়ার চীনও তো আর্কটিক অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। ঠিক এখানেই বিষয়টা আরও জটিল হয়ে যায়। রাশিয়া আর্কটিক অঞ্চলে তাদের পুরনো সোভিয়েত আমলের সামরিক ঘাঁটিগুলোকে আবার সক্রিয় করছে। অন্যদিকে চীন নিজেদের আর্কটিকের কাছাকাছি দেশ বলে দাবি করছে আর পোলার সিল্ক রোড নামে একটা বিশাল প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়াতে চাইছে। তার মানে আমেরিকার কাছে গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব হঠাৎ করে বহুগুণ বেড়ে গেছে। একদম। এটা তো একটা মারাত্মক কথা। কোনো দেশ নিজের ভূখণ্ড নিয়ে এমন হুমকি নিশ্চয় চুপচাপ শুনবে না। ডেনমার্ক কিভাবে জবাব দিয়েছে? ডেনমার্কের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর এবং কূটনৈতিকভাবে চাঁচাছোলা। গ্রিনল্যান্ড ডেনমার্ক রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অংশ এবং ডেনমার্ক স্পষ্ট করে দিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী ডেনমার্ক তাদের সামরিক বাহিনীকে একটি চরম নির্দেশ দিয়েছে। কি নির্দেশ? যদি কোনো মার্কিন সেনাকে গ্রিনল্যান্ডের মাটিতে অনধিকার প্রবেশ করতে দেখা যায় তাহলে আগে গুলি, পরে প্রশ্ন। ভাবা যায়, ন্যাটোর এক সদস্য আরেক সদস্যকে গুলি করার নির্দেশ দিচ্ছে। এটা তো জোটের মূল ভিত্তি, আর্টিকেল 5। হ্যাঁ, যেখানে বলা আছে এক সদস্যের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ। তার একেবারে বিপরীত। ডেনমার্কের প্রধানমন্ত্রী তো বলেছেন, এমন আক্রমণ হলে সেটা হবে ন্যাটোর সমাপ্তি। এটা কি সত্যি জোটকে ভেঙে দিতে পারে? দেখুন, কথাটা শুনতে যতটা গুরুতর লাগছে, ইতিহাস কিন্তু একটু অন্য কথা বলে। তাই? হ্যাঁ, ন্যাটো জোট তার ফেন্নাল্লাসাও তা অনেক অভ্যন্তরীণ সংকট দেখেছে। ডেনমার্কের প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে হালকাভাবে নেওয়ার উপায় নেই, কিন্তু এটাও সত্যি যে ন্যাটো আগেও এমন ঝড়ের মুখে পড়েছে। যেমন? আমার তো এমন সরাসরি সংঘাতের কথা মনে পড়ছে না। ১৯৫৬ সালের কথাই ধরুন না। সুয়েজ সংকট নিয়ে ফ্রান্স আর যুক্তরাজ্যের সঙ্গে আমেরিকার তীব্র বিরোধ তৈরি হয়েছিল, যা জোটের ভেতরে প্রায় ভাঙন ধরিয়ে দিয়েছিল। এরপর ১৯৫৮ থেকে ৭৬ সাল পর্যন্ত মাছ ধরার অধিকার নিয়ে খোদ আমেরিকা আর যুক্তরাজ্যের সঙ্গে আইসল্যান্ডের সংঘাত চলেছিল। ওটাকে কড ওয়ার্স বলা হয়। মাছ নিয়ে যুদ্ধ? অবিশ্বাস্য। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও সত্যি। কড মাছের অধিকার নিয়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে আইসল্যান্ড ব্রিটিশ জাহাজের দিকে গুলি পর্যন্ত চালিয়েছিল। বলেন কি? এরপর 1974-এ সাইপ্রাস ইস্যুতে গ্রিস আর তুরস্ক, দুই ন্যাটো সদস্য দেশ, একে অপরের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। এমনকি খুব সম্প্রতি ২০০৩ সালে ইরাক আক্রমণের সময় জার্মানি আর ফ্রান্স আমেরিকার তীব্র বিরোধিতা করেছিল। কিন্তু মূল বিষয় হল, এই সবগুলো সংকট কিন্তু দেশগুলোর জাতীয় স্বার্থ নিয়েছিল, যা ন্যাটোর মূল প্রতিরক্ষামূলক লক্ষ্যের বাইরে। ট্রাম্পের এই হুমকিটা, এটা সরাসরি জোটের এক সদস্যের সার্বভৌমত্ব নিয়ে, যা ন্যাটোর অস্তিত্বের একেবারে মূলে আঘাত হানে। এখানে এবারের সংকটটা আগেরগুলোর চেয়ে অনেক বেশি বিপজ্জনক। কিন্তু ট্রাম্প নিশ্চয়ই এর পেছনে কোনো আনুষ্ঠানিক যুক্তি দেখাচ্ছেন। তিনি তো আর প্রকাশ্যে বলতে পারেন না যে জায়গাটা আমার পছন্দ হয়েছে তাই আমি এটা নেব। অবশ্যই তার আনুষ্ঠানিক যুক্তি হল তিনি আমেরিকাকে রাশিয়া ও চীনের হুমকি থেকে রক্ষা করছেন। তার দাবি, আমেরিকা যদি গ্রিনল্যান্ড দখল না করে তাহলে রাশিয়া বা চীন সেখানে ঘাঁটি গেড়ে ফেলবে। তিনি বলছেন, আমি আমার প্রতিবেশী হিসেবে রাশিয়া বা চীনকে দেখতে চাই না। মানে উনি এটাকে একটা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখাতে চাইছেন। একদম। তিনি এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা পরিস্থিতি হিসাবে তুলে ধরতে চাইছেন, যখন আমেরিকা নাৎসি জার্মানির হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করার জন্য সেখানে সেনা পাঠিয়েছিল। কিন্তু এই দাবির কি কোনো বাস্তব ভিত্তি আছে? রাশিয়া বা চীনের জাহাজ কি সত্যি গ্রিনল্যান্ডের উপকূলে ভিড় জমিয়েছে? রিপোর্ট অনুযায়ী এই দাবির পেছনে কোনো শক্ত প্রমাণ নেই। গ্রিনল্যান্ডে চীনের অর্থনৈতিক বা সামরিক উপস্থিতি নেই বললেই চলে, আর রাশিয়াও সেখানে ঘাঁটি গড়ার কোনো চেষ্টা করেনি। তাহলে তার এই আগ্রাসী পদক্ষেপকে বৈধতা দেওয়ার জন্য এই যুক্তি ব্যবহার করতে চাইছেন। এটা অনেকটা নিজের ঘর দখলের জন্য বাইরের ডাকাতের ভয় দেখানোর মতো। এই পুরো ভূ রাজনৈতিক দাবা খেলায় ভারতের মতো একটি দেশ কোথায় দাঁড়িয়ে আছে? তাদের অবস্থানটা কি? ভারতের অবস্থান এই মুহূর্তে বেশ জটিল এবং রিপোর্ট অনুযায়ী বেশ অস্পষ্ট।
একদিকে ডেনমার্কের একজন সংসদ ভারতের সমর্থন চেয়েছেন এই যুক্তিতে যে আন্তর্জাতিক আইন এবং সার্বভৌমত্বের নীতিকে সম্মান করা উচিত। কিন্তু অন্যদিকে ভারতের সামনে এখন আরও অনেক বড় অধিকার রয়েছে। ঠিক, যেমন আমেরিকার সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি সম্পন্ন করা। আর ট্রাম্পের সেই 500% শুল্কের হুমকি এড়ানো। ঠিক তাই। তবে বিষয়টা শুধু বাণিজ্য নয়। ভারতের এই নিরপেক্ষতা আসলে আর্কটিক অঞ্চলের নতুন গ্রেড গেমেরই একটা প্রতিফলন। ভারত বুঝতে পারছে যে এটা শুধু আমেরিকা আর ডেনমার্কের বিষয় নয়, এর সাথে চীন আর রাশিয়ার স্বার্থ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই এখনই কোনো একটি পক্ষ নিয়ে তারা অন্য কোনো বড় শক্তিকে চটাতে চায় না। এখানে আরেকটা প্রশ্ন তো চলে আসে, যখন আকসাই চীন বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো ইস্যুতে পশ্চিমী দেশগুলো ভারতের পাশে স্পষ্টভাবে দাঁড়ায় না, তখন গ্রিনল্যান্ড ইস্যুতে ভারতের কি সরাসরি আমেরিকার বিরুদ্ধে গিয়ে হস্তক্ষেপ করা উচিত? এটিই হলো কূটনীতির সবচেয়ে কঠিন দিক। ভারতের সিদ্ধান্ত সম্ভবত নির্ভর করবে ফ্রান্স বা জার্মানির মতো প্রধান ইউরোপীয় শক্তিগুলো কী পদক্ষেপ নেয় তার উপর। যদি ইউরোপীয় দেশগুলো একজোট হয়ে আমেরিকার ওপর কূটনীতিক চাপ সৃষ্টি করে, তখনও হয়তো ভারতও তাদের সাথে গলা মেলাবে। কিন্তু তার আগে পর্যন্ত ভারত সম্ভবত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এটা একটা জটিল কূটনীতির হিসেব। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, একদিকে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাব, যিনি গ্রিনল্যান্ডকে তার রিয়েল এস্টেট সাম্রাজ্যের নতুন অংশ হিসেবে দেখছেন। অন্যদিকে রয়েছে গ্রিনল্যান্ডের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ তার কৌশলগত অবস্থান। আর এই দুইয়ের মাঝে পড়ে ডেনমার্কের তীব্র প্রতিরোধ এবং ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। একদম। মূল দ্বন্দ্বটা এখানেই। এটা কি ট্রাম্পের ভূ-রাজনীতিতে তার চিরাচরিত ব্যবসায়িক মানসিকতার প্রয়োগ, যেখানে তিনি সবকিছু কেনাবেচার দৃষ্টিতে দেখেন? নাকি এর পেছনে সত্যি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের আটকানোর একটি সুচিন্তিত, যদিও কিছুটা উগ্র কৌশলগত পরিকল্পনা রয়েছে? রিপোর্টের বিশ্লেষণ বলছে এর পেছনে যুক্তি বেশ দুর্বল। এর আসল উত্তর হয়তো সময়ই বলে দেবে। আমাদের আজকের আলোচনা মূলত সামরিক বা আর্থিক দখলের মতো সরাসরি পদক্ষেপের ওপরই আলোকপাত করেছে। কিন্তু এই সাদা কালোর বাইরে কি অন্য কোনো ধূসর পথ থাকতে পারে? এটাই ভাবনার বিষয়, এবং হয়তো এটাই সবচেয়ে বাস্তবসম্মত আশঙ্কা। গ্রিনল্যান্ডের স্বল্প জনসংখ্যা মাত্র ৫৭,০০০, আর তাদের বিপুল প্রাকৃতিক সম্পদের কথা মাথায় রাখলে কোনো বিদেশি শক্তি কি সরাসরি কেনার বা যুদ্ধ করার পথে হাঁটবে? নাকি এর চেয়েও সহজ এবং বুদ্ধিমানের পথ হল সেখানে ব্যাপক বিনিয়োগ করা, পরিকাঠামো তৈরি করে দেওয়া, চাকরির সুযোগ সৃষ্টি করা এবং ধীরে ধীরে অর্থনৈতিক নির্ভরতা তৈরির মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করা? একটা নরম দখল বা সফট টেকওভারের মতো। ঠিক তাই। কয়েক দশক ধরে চলা এই ধরনের একটি সফট টেক ওভার আর্কটিক অঞ্চলের ভূরাজনীতি এবং বিশ্ব ক্ষমতার ভারসাম্যে কী ধরনের সুদূরপ্রসারী পরিবর্তন আনতে পারে, সেটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্ন। সামরিক ট্যাঙ্কের চেয়ে টাকার ট্যাঙ্ক অনেক সময় বেশি শক্তিশালী হতে পারে।